এটা হলো মায়ানমার আর এটা হলো মায়ানমারের রাখাইন স্টেট। আর এখান থেকেই রোহিঙ্গারা পালিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে। রোহিঙ্গারা কি এমন করেছিল যে তাদের নিজের দেশ থেকে যান বাঁচিয়ে পালাতে হয়েছে? মায়ানমারে তো হিন্দু, খ্রিস্টান, তিব্বতী, চীন ও অন্যান্য ধর্মের মানুষও আছে, তবু কেন রোহিঙ্গাদেরই টার্গেট করা হয়েছে? কেন মায়ানমার সরকার রোহিঙ্গাদের মনে প্রাণে ঘৃণা করে? আর রোহিঙ্গাদের দুর্দশার জন্য দায়ী কে, মায়ানমার সরকার না রোহিঙ্গারা নিজেই? চলুন একটু বোঝার চেষ্টা করি ইতিহাসের সেই পাতাটা যেখান থেকে বৌদ্ধ ও রোহিঙ্গাদের দ্বন্দ্ব শুরু হয়েছে। শুরুটা অনেক পুরনো, কিন্তু শেষটা এখনো পর্যন্ত হয়নি। 1826 সালে ফার্স্ট অ্যাংলো বার্মিজ যুদ্ধে ব্রিটিশরা বার্মাকে মানে বর্তমান মায়ানমারকে যুদ্ধে হারিয়ে রাখাইন সহ বার্মা দখল করে। আর ব্রিটিশরা এখানেও ক্ষমতা দখল করে ভারতের মতো ডিভাইড অ্যান্ড রুল চালু করে। ব্রিটিশরা জানতো রাখাইনে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, আর কোনোদিন যদি রাখাইনে ব্রিটিশ বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তা সামলানো মুশকিল হয়ে যাবে। তাই ব্রিটিশরা তাদের বেঙ্গল প্রেসিডেন্সি থেকে হাজার হাজার মুসলিমদের এনে রাখাইনের উত্তরে মাউন্ডং, বুথিডং, রাথেদং, সিটুয়ে জায়গাগুলিতে সেটেল করতে থাকে। তবে ব্রিটিশদের দখলের আগেও এইসব এলাকায় মুসলিমরা বাস করত, কিন্তু তখন তারা জনসংখ্যাতে খুবই কম ছিল। ব্রিটিশদের আমল থেকেই রাখাইনে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি হতে থাকে। এই সময় ব্রিটিশরা মুসলিমদের এনে তাদের হাতে ক্ষমতা দিয়ে বৌদ্ধদের কোণঠাসা করতে শুরু করে। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, ব্রিটিশ সেনাবাহিনী, চাষাবাদের জন্য জমি সবকিছুই মুসলিমদের হাতে তুলে দিতে থাকে। আর বৌদ্ধরা বসে বসে দেখছিল তাদের সব অধিকারগুলি এক এক করে মুসলিমদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বৌদ্ধদের মনে ভয় হতে শুরু করে, তারাই একদিন এখানে সবকিছু থেকে বঞ্চিত হয়ে না যায়। আর তাদের এই ভয় কিছুটা সত্যিও হয়ে যায় 1930 সালে। এই সময় ব্রিটিশদের হাত ধরে আসা নতুন মুসলিমরা রাখাইনের আদি বাসিন্দা হিসাবে পরিচয় দিতে শুরু করে। তারা বলে এখানে তাদের পূর্বপুরুষরা আদিকাল থেকে বাস করে আসছে, এটাই তাদের মাতৃভূমি। এমনকি জমির মালিকানা দাবি করে বসে, আর নিজেদের রোহিঙ্গা জাতি একটি পৃথক জাতি হিসেবে তুলে ধরে। আর এই সময় থেকে রাখাইনে বসবাসকারী মুসলিমদের রোহিঙ্গা বলা শুরু হয়। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ধীরে ধীরে যুদ্ধের আগুন বার্মাতেও চলে আসে। 1942 সালে জাপানি সেনা বার্মা হয়ে রাখাইনে প্রবেশ করে। রাখাইনের বৌদ্ধরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার আশায় জাপানিদের সাপোর্ট করে, কিন্তু রোহিঙ্গারা তখন ঠিক উল্টো পথে হাঁটে। তারা শুধু ব্রিটিশদের সমর্থনই করে না, বরং ব্রিটিশদের হয়ে যুদ্ধ করার জন্য ভলেন্টিয়ার ফোর্সে যোগদান করে। কেউ কেউ ব্রিটিশ অফিসারদের গাইড হয়, আবার কেউ গুপ্তচর হয়ে জাপানি সেনাদের গতিবিধি, অস্ত্রের জায়গা, অভিযান পরিকল্পনা সব ইনফরমেশনগুলি ব্রিটিশদের হাতে তুলে দিতে থাকে। এই সময় জাপানি সেনারা ব্রিটিশদের ঘাঁটিগুলিতে একের পর এক আঘাত হানতে থাকে। ব্রিটিশরা ভয় পেয়ে দক্ষিণ রাখাইন ছেড়ে উত্তর রাখাইনের দিকে পালিয়ে যায়। উত্তর রাখাইনে ছিল রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ, আর তারা ছিল ব্রিটিশ প্রেমী। ব্রিটিশরা রোহিঙ্গাদের বাফার জোন হিসাবে কাজে লাগায়। অস্ত্র, বারুদ, গুলি সবকিছু রোহিঙ্গাদের হাতে তুলে দেয় জাপানি সেনাদের আটকানোর জন্য। কিন্তু ব্রিটিশদের অস্ত্রগুলি হাতে পেয়ে রোহিঙ্গারা জাপানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ না করে উত্তর রাখাইনে শুধুমাত্র নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, মানে তারা যেসব এলাকাগুলিতে বাস করছে সেই এলাকাগুলিতে অন্য ধর্মের মানুষদের থাকতে দিবে না বলে বৌদ্ধদের গ্রামগুলিতে আক্রমণ করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, বৌদ্ধদের বেছে বেছে হত্যা করে। প্রায় 20,000 রাখাইন বৌদ্ধ রোহিঙ্গাদের হাতে নির্মমভাবে মারা যায়। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো রাখাইন জুড়ে। রাখাইনের বৌদ্ধদের মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। বৌদ্ধরা জাপানি সেনাদের সাপোর্টে রোহিঙ্গাদের উপর পাল্টা আক্রমণ চালায়। প্রতিশোধের তারাও প্রায় 40,000 রোহিঙ্গাদের হত্যা করে। 1944 সালে ব্রিটিশরা ইম্ফল যুদ্ধে জাপানিদের পরাস্ত করে। অন্যদিকে মিত্র শক্তির ক্রমাগত আক্রমণে জাপানি সেনারা দুর্বল হয়ে পড়ে, ফলে রাখাইন ও বার্মা থেকে জাপানি সেনারা পিছু হাঁটতে বাধ্য হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তখন ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ব্রিটিশদের পক্ষে আর কোনো দেশকে দখল করে রাখার শক্তি থাকে না। এই সুযোগে রোহিঙ্গারা উত্তর রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে মানে বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত করার পরিকল্পনা করে। তারা মনে করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের প্রতি যে আনুগত্য দেখিয়েছে, ব্রিটিশরা যাওয়ার আগে তাদের দাবিকে মেনে নেবে এবং রাখাইনকে পাকিস্তানের সাথে যুক্ত করে দিয়ে যাবে। এমনকি তারা রীতিমতো মানচিত্র এঁকে কোন কোন এলাকাগুলি পাকিস্তানের সাথে যুক্ত হবে। এই সময় কিছু রোহিঙ্গা নেতারা সরাসরি জিন্নার সাথে আলোচনায় বসে, কিন্তু জিন্না তাদের প্রস্তাবে রাজি হয় না। আর উল্টো দিকে ব্রিটিশরাও তাদের পিঠ দেখাতে থাকে। এই সবের মধ্যে দিয়ে বার্মা 4 জানুয়ারি 1948 সালে স্বাধীন হয় এবং রাখাইন অফিসিয়ালিভাবে বার্মার সাথে যুক্ত হয়।
কিন্তু রোহিঙ্গারা তখনও আশা রাখে একদিন না একদিন তারা উত্তর রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করবেই। এমনকি কিছু কিছু এলাকায় তারা পাকিস্তানের পতাকা পর্যন্ত তোলে। রোহিঙ্গারা মুজাহিদ নামে একটি সংগঠন তৈরি করে উত্তর রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য আন্দোলন করতে থাকে। এই আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ হলেও পরবর্তীকালে সশস্ত্র বিদ্রোহে পরিণত হয়। রোহিঙ্গাদের প্রথমে ব্রিটিশ প্রেম, পরে আবার পাকিস্তান প্রেম, এই বিচ্ছিন্নতাবাদী মনোভাবের প্রতি বিরক্ত হয়ে বার্মা সরকার কঠোর নীতি গ্রহণ করে এবং মুজাহিদ বিদ্রোহ দমন করে। কিন্তু হঠাৎ 1962 সালে বার্মার গণতান্ত্রিক সরকারকে হাঁটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। আর এই সামরিক সরকারের হাত ধরেই রোহিঙ্গাদের দুঃখের ইতিহাস শুরু হয়। সামরিক সরকার বিশ্বাস করে এই রোহিঙ্গারা স্বাধীনতার আন্দোলনে সামিল না হয়ে উল্টো ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। এরা আমাদের দেশের লোক হয়েও কোনোদিন দেশের সাথে ছিল না, সবসময় দেশ বিরোধী কাজ করে গেছে। রাখাইনকে পূর্ব পাকিস্তানের অংশ করতে চেয়েছে, মায়ানমারের মাটিতে পাকিস্তানের পতাকা তুলেছে, আবার 20,000 বৌদ্ধকে হত্যা করেছে শুধুমাত্র তাদের বসবাসের জায়গাগুলিতে অন্য ধর্মের মানুষদের থাকতে দিবে না বলে। আর এই সময় থেকে বার্মা সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় সাম দাম দণ্ড ভেদ যে কোনো মূল্যে এই রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াতেই হবে, এটাই ঘরের শত্রু। তারপর সরকার বদলায়, শাসক বদলায়, বার্মা থেকে মায়ানমার নাম হয়, কিন্তু রোহিঙ্গাদের উপর অত্যাচার আর থামে না। 1962 থেকে 2016 পর্যন্ত 56 বছরে মায়ানমার সরকার কখনো আইনের মাধ্যমে, কখনো সন্ত্রাস গোষ্ঠী দমনের নামে 10,000 রোহিঙ্গাদের হত্যা করে। মায়ানমারের ইতিহাসে মায়ানমার সরকার সব থেকে বড় হত্যা লীলা চালায় 2017 সালে। আগস্ট ও সেপ্টেম্বর মাত্র 2 মাসে প্রায় 10,000 রোহিঙ্গাদের হত্যা করে। রোহিঙ্গাদের প্রায় 300টি গ্রাম জ্বালিয়ে দেয় নিজেদের প্রাণে বাঁচাতে। প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেয়। আর তার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 40,000 রোহিঙ্গা আমাদের দেশে এসে বস্তি গড়ে তুলেছে। এই সময়টাতে মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল আপনারা জানতে চাইলে তার নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে রোহিঙ্গারা আমাদের দেশে আছে তাদের এখানে থাকতে দেওয়া উচিত না মায়ানমার বা বাংলাদেশে ফেরত পাঠানো উচিত? মানবতা বলে রোহিঙ্গারাও মানুষ, ওদের বাঁচতে দাও। এটা ঠিক যে মায়ানমার থেকে তারা প্রাণ বাঁচাতেই আমাদের দেশে এসেছে, তাদের প্রতি যে মায়ানমার সরকার বর্বরতা চালিয়েছে তা কখনো ক্ষমার যোগ্য না। সন্ত্রাস গোষ্ঠী দমনের নামে একটা পুরো জাতিকে নির্মূলভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করা, তার জন্য মায়ানমার সরকারকে মানবতা কোনোদিন মাফ করবে না। কিন্তু এটাও ঠিক, শুরুটা রোহিঙ্গারাই করেছিল। অন্যান্য ধর্মের মানুষরা মায়ানমারকে আপন করে নিতে পারলেও তারা চক্রান্ত করেছে একটা দেশকে ভেঙে অন্য দেশের সাথে যুক্ত করার। রাখাইনের মাটিতে পাকিস্তানের পতাকা তুলে মায়ানমারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্বাধীনতার আন্দোলনে যুক্ত না হয়ে মায়ানমারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর তার মাসুল দিতে হয়েছে পরবর্তী প্রজন্মকে। আমাদের সুরক্ষা এজেন্সি বলে জঙ্গিদের সাথে রোহিঙ্গাদের যোগের প্রমাণ পাওয়া গেছে। তারা আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকিজনক হয়ে দাঁড়াতে পারে। তাছাড়াও কিছু রোহিঙ্গাদের অপরাধমূলক কাজের জন্য পুলিশ অ্যারেস্টও করেছে। আমাদের কিছু রাজনৈতিক দল তাদের ফিরিয়ে দিতে চায়, আবার কিছু রাজনৈতিক দল তার বিরোধিতা করে। তার জন্য সুপ্রিম কোর্টেও আপিল হয়েছে। সুপ্রিম কোর্ট বলে রোহিঙ্গারা কি অবৈধ অনুপ্রবেশকারী না শরণার্থী তার উপযুক্ত প্রমাণ দিতে। তবে এখনো সুপ্রিম কোর্ট কোনো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি রোহিঙ্গাদের থাকতে দিবে কি দিবে না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আসতে এখনো বাকি আছে। এমনিতেই আমাদের দেশের জনসংখ্যা প্রায় 150 কোটির কাছাকাছি। গরিবী এখনো আমাদের দেশ থেকে পুরোপুরি মিটেনি। অনেকে আছে যাদের এক বেলাও ঠিকমতো খাবার জোটে না, তার উপর রোহিঙ্গারা। এই বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।